कैसे আচ্ছা, সবাইকে আবারও স্বাগতম আরেকটা ক্লাসে, আমাদের দিনের দ্বিতীয় লেকচার যেটা সেটাতে। এখন এই যে লেকচার, এটাতে আমরা কী করবো, কভার করবো দ্বিতীয় অধ্যায় যেটা আছে, যে ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি যেটা, সেটা। তো অধ্যায়টা আমরা শুরু করি। তোমরা আবারও সবাই ক্লাসে জয়েন করে ফেলো খুব দ্রুতই। ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি, আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করবো ক্লাসটি। ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি যেটা আছে সেটা। ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি। তো এই অধ্যায়ের মোটা দাগে যদি আমরা আলোচনার বিষয়গুলো দেখি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে যেই বিষয়গুলো উল্লেখ করা আছে, মাটির বিক্রিয়া, মাটির অম্লত্ব খারত্ব, মাটির অম্লত্ব খারত্বের কারণ, অম্লীয় ও ক্ষারীয় মাটি সংশোধন, মাটির বুনট, মাটির বুনট রূপান্তর, ভূমিক্ষয়, সেচ পদ্ধতি ও ব্যবস্থাপনা। আর দেখলাম যে এসআরআই পদ্ধতি, ধানের পানি সেচ ব্যবস্থাপনা, এবং পর্যায়ক্রমে জমি শুকানো এবং যেই ভেজানো এই পদ্ধতি বা AWD পদ্ধতি। এইগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে অন্যতম। এবং তোমরা দ্রুত ক্লাসে জয়েন করো। সূচনা, ক্লাসে জয়েন করার জন্য তোমাকে ধন্যবাদ, এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করো। বাকিরাও খুব দ্রুত ক্লাসে অংশগ্রহণ করো। তো মাটির বিক্রিয়া যেটা, আমরা জানি যে পিএইচ মান থাকে প্রত্যেকটা জিনিসেরই, যে সেটা অম্লীয় নাকি ক্ষারীয়, অর্থাৎ অ্যাসিডীয় নাকি তোমার এটা ক্ষারীয়, এটা আমরা তো বোঝানো চাই। তো পিএইচের একটা স্কেল আছে, তো আমরা যদি দেখি এইভাবে স্কেলটা, এটা একটা নিরপেক্ষ অবস্থান, আর এই পাশে একটা গেল। তো একদিকে হচ্ছে ক্ষারীয়, একদিকে হচ্ছে অম্লীয়, একদিকে হচ্ছে ক্ষারীয়, একদিকে হচ্ছে অম্লীয়। তো এই যে মাটির বিক্রিয়া, অর্থাৎ মাটি কী ধরনের বিক্রিয়া করে, এই যে যেই আমরা দেখতে পাচ্ছি পিএইচের সাথে অথবা ক্ষারের সাথে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, মাটির বিক্রিয়া আর মাটির অম্লত্ব আর ক্ষারত্ব। এখানে মূলত মাটির অম্লত্ব ক্ষারত্ব কাকে বলে, এবং কোন মাত্রা গেলে ক্ষারীয় হবে এবং কোন মাত্রায় গেলে অম্লীয় হবে, এই দুইটা মোটা থেকে আলোচনা করা হয়েছে এই টপিকটাতে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখা যায় ক নম্বরের প্রশ্নের ক্ষেত্রে যে অম্লীয় মাটির অম্লত্ব কাকে বলে, বা অম্লীয় মাটি বলতে কী বুঝি, আবার মাটির ক্ষারত্ব কী, এই যে এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার এসে থাকে। তো এক্ষেত্রে আমাদের সংজ্ঞাগুলো খুব ভালোভাবে পড়তে হবে, এবং কোন মাটি কখন ক্ষারীয় হয়। যদি পিএইচ মান 1 থেকে 6 এর মধ্যে থাকে, তো সেই মাটিটা কি, সেই মাটিটা হচ্ছে অম্লীয় অথবা অ্যাসিডীয়, সে মাটিটা হচ্ছে অম্লীয় যে মাটির সেটা। আর যদি আমরা 8 থেকে 14, পিএইচের যে স্কেলটা আছে সেটা কি 14, 1 থেকে 14 এটা পিএইচের স্কেল। তো এটা যদি 8 থেকে 14-এর মধ্যে থাকে সেটা হচ্ছে ক্ষারীয় মাটি। আর এখানে দেখলাম একটা সংখ্যা আমরা বাদ দিচ্ছি, সেটা কি 7। এই 7 অবস্থান হচ্ছে নিরপেক্ষ, অর্থাৎ এই 7 অবস্থানে স্কেলে যদি 7 মাত্রা থাকে, তাহলে কি মাটিটা অম্লীয় না, মাটিটা ক্ষারীয় না, মাটিটা হচ্ছে নিরপেক্ষ, মাটিটা হচ্ছে নিরপেক্ষ। তো এই যে স্কেল, এই স্কেল আমরা দেখতে পাবো এই যে মাটির অম্লত্ব ক্ষারত্ব নির্ণয়ের ক্ষেত্রে। এবার মাটির অম্লত্ব এবং ক্ষারত্বের কারণ, তাহলে কারণ অনুসন্ধান করতে হবে আমাদের, যে কী কারণে মূলত মাটি ক্ষারীয় হয়ে থাকে কিংবা অম্লীয় হয়ে থাকে, এবং এই কারণগুলো কী কী, এগুলো ব্যাখ্যা করতে আমাদের জানতে হবে। এবং এর জন্য আমাদের অধ্যায়ে দেখবা খুব সুন্দর করে, আমাদের যে পাঠ্যপুস্তক বইটি আছে খুব সুন্দর করে কারণগুলো ব্যাখ্যা করা আছে, এবং কখন মাটি ক্ষারীয় হচ্ছে কখন অম্লীয় হচ্ছে, শুধু তোমাদেরকে পড়তে হবে। এবং এইটা পড়লেই কিন্তু তোমাদের যে প্রশ্নগুলো অ্যান্সার করা খুবই ইজি হয়ে যাবে। তোমরা হয়তো দিন অনেকেই বই থেকে দূরে থেকেছো, কিন্তু হাতে খুবই কম সময় আছে। এই কম সময় যদি আমরা একদম ভালো একটা রেজাল্ট করতে চাই, তাহলে কিন্তু পড়ার কোনো বিকল্প নেই, তোমাদের সবাইকে পড়তে হবে। এবং তোমরা জানো যে
কৃষিশিক্ষা কিন্তু তোমাদের চতুর্থ বিষয়। তো তোমরা যদি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে চাও তাহলে কিন্তু এই 4 সাবজেক্টে ভালো মার্ক তোলার ক্ষেত্রে কোনো কার্পণ্য করলে চলবে না, কারণ তোমার সেভিয়ার কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে 4 সাবজেক্টই হয়ে দাঁড়াবে। আমার ব্যক্তিগত ক্ষেত্রেও কিন্তু আমার 4 সাবজেক্ট কিন্তু সেভিয়ার হিসেবে কাজ করেছে। আমার এইচএসসিতে যদি আমি সামগ্রিকভাবে দেখি তো আমার কিন্তু প্লাস আসতো না, কিন্তু আমার 4 সাবজেক্টের কারণে কিন্তু একই শিক্ষা ছিল, যার কারণে কিন্তু আমার সামগ্রিকভাবে রেজাল্ট প্লাস আসছে। আর তখন আমি অ্যাডমিশন টেস্ট যখন অবতীর্ণ হয়েছি তখন কিন্তু আমি অনেক শিক্ষার্থী থেকে আগায় গেছি এই প্লাস থাকার কারণে। অর্থাৎ আমার যখন প্লাস থাকছে তখন কিন্তু আমি ভর্তি পরীক্ষাগুলোতে এক্সট্রা একটা মার্ক পাচ্ছি অংশগ্রহণের আগেই। তো সেক্ষেত্রে কিন্তু এই যে প্লাস যে আমাদের জিপিএ 5 নিশ্চিত করার ক্ষেত্রে কিন্তু এই যে 4 সাবজেক্ট এটা কিন্তু খুবই বড় ভূমিকা রাখে। তো তোমরা যদি ভালো করতে চাও তো এই ক্ষেত্রে অবহেলার কোনো সুযোগ নেই। তো তোমাদের এখন শুধু কাজ হচ্ছে পড়তে হবে। এখান থেকে তোমরা গাইডলাইন পাচ্ছই, সেগুলো তোমাদের জাস্ট বাসায় পড়বা এবং প্র্যাকটিস করবা, এবং নিয়মিত তোমাদের যে প্র্যাকটিস সেটা চালাইয়া যাবা। ওয়ালাইকুম আসসালাম, তাবাসসুম ইসলাম, আবির হোসেন, তোমাকেও ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই ক্লাসে মনোযোগ দিই। আচ্ছা, এবার দেখি অম্লীয় এবং ক্ষারীয় মাটি সংশোধন। এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। এটা হচ্ছে কি অম্লীয় এবং ক্ষারীয় মাটি সংশোধন। এক্ষেত্রে কী কাজ বলা হয়েছে যে মাটি অম্ল থাকতে পারে কিংবা ক্ষারীয় থাকতে পারে, কিন্তু আমি একটা ফসল চাষ করতে যাচ্ছি, সেই ফসলটা আমি যে মাটিতে চাষ করব সেই মাটিটা যদি অম্লীয় হয় আর আমি একটা ফসল চাষ করতে যাচ্ছি সেটা হচ্ছে ক্ষার সহিষ্ণু ফসল, অর্থাৎ ক্ষারীয় মাটিতে ভালো হয়। তো এখন আমার মাটি কিন্তু অম্লীয়, তা আমি কী করব? মাটিটা সংশোধন করতে হবে। আমার সংশোধন করে কি আমার মাটিটা ক্ষারীয় করতে হবে, ক্ষারীয় করে সেখানে চাষ করতে হবে। তো এই যে সংশোধনের প্রক্রিয়াটা, এটাই কিন্তু এই যে এই পাঠটাতে আলোচনা করা হয়েছে। তো এই যে অম্লীয় মাটি ক্ষারীয় সংশোধনের প্রক্রিয়াগুলো কী কী, এই প্রক্রিয়াগুলো মোটা দাগে আলোচনা করে হয়েছে। এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। আরেকটা হচ্ছে মাটির বুনট। মাটির বুনট আমরা জানি মাটির কয়েকটা প্রকারভেদ আছে, এঁটেল মাটি, দোআঁশ মাটি কিংবা বেলে মাটি। এখন এই প্রত্যেকটা মাটিতে কিন্তু পর্যায়ক্রমিকভাবে কয়েকটা মাটির পার্সেন্টেজ থাকে। যেমন একটা মাটিতে যদি বেলে মাটি থাকতে পারে, আবার কিছু দোআঁশ মাটি থাকতে পারে, এই ধরনের পার্সেন্টেজ। তো এই যে প্রত্যেকটা মাটিতে যে পার্সেন্টেজ হিসাব, এটা কিন্তু মাটির বুনট বলা হচ্ছে। এখন আমার যেই ধরনের বুনট লাগবে, অর্থাৎ আমার যেই ধরনের মাটি লাগবে, সেই মাটিতে রূপান্তর যে প্রক্রিয়াটা সেটাকে বলা হচ্ছে মাটির বুনট রূপান্তর। অর্থাৎ আমি একটা ফসল চাষ করবো, যেমন বাদামের ক্ষেত্রে যদি বলি, আমি বাদাম কিন্তু বেলে টাইপের মাটিতে ভালো হয়, বালি বালি এতে। আমাদের দেশে মূলত তিস্তার চর অঞ্চলে কিন্তু বাদামের চাষটা বেশি হয়। আবার আমি একটা জমিতে চাষ করতে যাচ্ছি, সেই মাটিতে হচ্ছে মাটি, এঁটেল মাটি। এখন আমার কিন্তু চাষ সম্ভব না। তো আমার এক্ষেত্রে বুনট রূপান্তর আমি করবো কীভাবে, এই রূপান্তর নিয়েই কিন্তু আলোচনা করা হয়েছে, এই মাটির বুনট রূপান্তর, এবং এটা থেকে কিন্তু কন্টিনিউয়াসলি কোশ্চেন আসে। তো এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আরেকটা হচ্ছে ভূমিক্ষয়। ভূমিক্ষয় হচ্ছে এখন কয়েকটা ধাপে ধাপে হয়, যেমন রিল ভূমিক্ষয়, তারপরে যখন আমাদের ভূমি থেকে দেখতে পাচ্ছি যে পাহাড় থেকে মাটিতে ভূমিক্ষয় হচ্ছে, এই যে বিভিন্ন ভূমিক্ষয়ের প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করা হয়েছে অধ্যায় থেকে। এবং প্রত্যেকটা ভূমিক্ষয়ের কিন্তু ভিন্ন ভিন্ন যেই কারণগুলো, সেই কারণগুলো এখানে দেওয়া আছে। তো সেইগুলোও কিন্তু আমাদের পড়তে হবে এই অধ্যায় থেকে অ্যান্সার করতে গেলে। আরেকটা হচ্ছে সেচের কিন্তু এখানে বেশ প্রকারভেদ দেওয়া আছে, ফোয়ারা সেচ, তারপরে নালা সেচ, এই ধরনের সেচের বিভিন্ন প্রক্রিয়া দেওয়া আছে, এবং সেচের কার্যাবলীগুলো দেওয়া আছে যে এই সেচগুলো কীভাবে করা হয়, এবং এই সেচের মেরিট প্লাস ডিমেরিট, অর্থাৎ এর যে সুবিধা এবং অসুবিধা দুইটাই কিন্তু আলোচনা করা হয়েছে এই পাঠটাতে। তো এই পাঠটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই পাঠটা আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। এখানে যে টপিকগুলো আমরা উল্লেখ করেছি সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এবং সবগুলো থেকেই কিন্তু কোশ্চেন এসেছে থাকে। এবং বিগত যেই পরীক্ষাটা হলো, যে টেস্ট পরীক্ষা হলো কলেজগুলোতে, সেগুলোতে কিন্তু এই থেকে প্রশ্ন এসেছে, পাশাপাশি বিগত যেই বোর্ড প্রশ্ন সেগুলোতেও এই প্রশ্ন এসেছে। এবং সেচ পদ্ধতি ও ব্যবস্থাপনা, এবং সেচ ব্যবস্থাপনা কীভাবে আমরা করব, কীভাবে পানি সাশ্রয় করা যায়, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আরেকটা দুইটা স্পেসিফিক টপিক, একটা হচ্ছে এসআরআই পদ্ধতিতে ধানের পানি সেচ ব্যবস্থাপনা, একটা আধুনিক ধান চাষ পদ্ধতি হচ্ছে কি এসআরআই পদ্ধতি। তো এই পদ্ধতিতে কীভাবে আমরা ধান চাষ করব এবং কীভাবে ধান চাষ করা হয়, এইটা নিয়ে আলোচনা করা হয়েছে। আরেকটা কি এডাব্লিউডি পদ্ধতি, এই পদ্ধতিতে কি পর্যায়ক্রমে জমি ভেজানো হচ্ছে এবং পর্যায়ক্রমে জমি শুকানো হচ্ছে, একটা পদ্ধতি। এই দুইটা পদ্ধতি থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো এই দুইটা পদ্ধতি আমরা খুব ভালোভাবে পড়বো, এবং এই দুইটা পদ্ধতি কি ইন্টার রিলেটেড। এই যে এই ধান চাষ পদ্ধতি, এসআরআই ধান চাষ পদ্ধতিতে সেচ দেওয়া হয় কী পদ্ধতিতে, এডাব্লিউডি পদ্ধতিতে। তো এই যে এই টপিকগুলো কিন্তু মাস্ট আমাদের খুব ভালোভাবে পড়তে হবে এই অধ্যায়ের জন্য। তো এইটা গেল এই অধ্যায়ে আমাদের যে টপিক ভিত্তিক যে সাজেশন, যেই অধ্যায়ের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যেই চৌম্বক অংশ সেগুলা। এবার আমরা কিছু সিকিউ দেখব। তো সিকিউগুলো আমরা দেখি। এখানে দেখতে পাচ্ছি আমরা একটা চিত্র দেওয়া আছে। এটা দেখতে পাচ্ছি যে 18 সালে প্রশ্নটা এসেছে রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম এবং বরিশাল বোর্ডে।
এখানে একটা পাইপ দেখতে পাচ্ছি এবং এখানে আরও কিছু পাইপ এবং এখান থেকে পানি ছিটানো হচ্ছে। তো পানি সেচ পদ্ধতি নিচে লেখাই আছে। কৃষি শিক্ষার আর্কাইভ প্লাস কীভাবে পাবা, তোমরা যেই গ্রুপটাতে আসো, গ্রুপটাতে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে, দেখবা তোমার ওইখানে সবই বিস্তারিতভাবে বলা আছে যে কীভাবে আর্কাইভ ক্লাসগুলো করবে। এবং তুমি যেই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছো, অবশ্যই তোমার ওয়েবসাইটে গেলেই তোমার যে মাই কোর্স, ওইখানে কিন্তু তুমি যে কোর্সে এনরোল আসো ওইখান থেকে ক্লাসগুলো দেখতে পারবা এবং তোমাদের পেজে মেসেজ দিলেও তোমাদের ডিটেলস কিন্তু বলে দেওয়া হবে। এবার দেখি যে জীবাণু সার কী, নিরপেক্ষ মাটি বলতে কী বোঝো, চিত্রটি তোমার পাঠ্য বই বর্ণিত কোন সেচ পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ, আর একটা কি উদ্দীপকে উল্লেখিত পদ্ধতিতে সকল ক্ষেত্রে পানি সেচের যৌক্তিকতা বিশ্লেষণ করো। তাহলে আমরা যে টপিকগুলো দেখলাম ওই টপিকগুলোর মধ্যে থেকে কিন্তু সবগুলো প্রশ্ন। তো জীবাণু সার কী, এটা কি কেউ অ্যান্সার করতে পারবা? জীবাণু সার কী, জীবাণু সার কী এবং নিরপেক্ষ মাটি বলতে কী বোঝো, নিরপেক্ষ মাটি বলতে কী বোঝো? নিরপেক্ষ মাটি কিন্তু আমরা একটু আগে বললাম যে যেই মাটির পিএইচ মান কত 7, সেই মাটিকে বলা হচ্ছে নিরপেক্ষ মাটি। তো এটার অ্যান্সার করতে গেলে কিন্তু এই তথ্যটা বেশি কিছু আর জানা লাগে না যে নিরপেক্ষ মাটি কোনটি। তো আমরা লিখবো যে এই মাটির একদম যে জ্ঞানমূলক অংশ যেটুকু আছে, যে যেই মাটির পিএইচ মান 7 সেই মাটিকে বলা হচ্ছে নিরপেক্ষ মাটি। এবার 2 লাইন 3 লাইনের ব্যাখ্যা দিব এখানে যে পিএইচ মান 1 থেকে 14, তো যদি পিএইচ বাড়ে অর্থাৎ 7-এর উপরে যায় সেটা ক্ষারীয় মাটি, 7-এর নিচে গেলে অম্লীয় মাটি, আর 7 থাকলে নিরপেক্ষ। তো এটা করলে কিন্তু আমাদের খ নম্বরে উত্তর হয়ে গেল, খুবই সহজভাবে অ্যান্সার দেওয়া যায়। এবার দেখো চিত্রটি তোমার পাঠ্য বইয়ের বর্ণিত কোন পানি সেচ পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ। এটা মূলত ফোয়ারা সেচ পদ্ধতি। অর্থাৎ আমরা যদি শাওয়ারের কল্পনা করি, তো শাওয়ারটা কিন্তু সোজা, আমরা যখন গোসল করছি তখন শাওয়ারটা কিন্তু আমাদের উল্টোভাবে পড়ছে, আর এটা কি যখন আমরা খেতে সেচ দিচ্ছি তখন এটা উল্টা করে দেওয়া হচ্ছে এবং পুরো মাঠে বৃষ্টির মতন করে মূলত ছড়িয়ে পড়ছে এই ফোয়ারা সেচ পদ্ধতি। মানে এটা এই সেচ পদ্ধতির যেই মেরিটগুলো আছে, কীভাবে দেওয়া হচ্ছে, এই সবগুলোই কিন্তু আলোচনা করা হয়েছে। তো এই সবগুলোই আমাদের এই পোস্টের সাথে অ্যান্সার করতে হবে। এবার দেখি উদ্দীপকে উল্লেখিত পদ্ধতিতে কোন ক্ষেত্রে পানির সাথে যৌক্তিকতা বিশ্লেষণ করে। এখন তোমার কি করতে হবে যে এই যে সেচ পদ্ধতি এর যৌক্তিকতা কতগুলো, মানে এই সেচ পদ্ধতির যেই সুবিধা অসুবিধা তো আমরা আলোচনা করব, পাশাপাশি এতে কি পানি অপচয় হয় নাকি হয় না, নাকি কৃষকের সুবিধা হয় নাকি খরচ বেশি, এই সবগুলো সামগ্রিক বিষয় নিয়ে তোমার আলোচনা করলে এই যে ঘ নম্বর যে প্রশ্নের এটার উত্তর কিন্তু হয়ে যাবে। তাহলে খুবই ইজি কিন্তু অ্যান্সার করা, জাস্ট তোমার ওই কনসেপ্টগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, ধারণা থাকলেই ইজি একদম উত্তর করা। আর খ নাম্বার সেটা কিন্তু মুখস্থ করতে হবে। ক নম্বরের ক্ষেত্রে যেই চৌম্বক অংশগুলো আছে, একদম জীবাণু সার কী, মাঠ ফসল কী, গত ক্লাসে আমরা দেখলাম রাইজোবিয়াম কী, ট্রাইকোডার্মা কী, এই যে অ্যান্সারগুলো এগুলো পড়লেই কিন্তু উত্তর করা ইজি হয়ে যাবে। আর নিরপেক্ষ মাটি যেটা সেটা তো বললামই। তো পরের যে প্রশ্নটা আছে আমরা সেটা দেখতে পারি যে প্রশ্ন 2, যে আব্দুল কুদ্দুস একজন ধান চাষি, তার 2 খণ্ড জমি আছে কিন্তু তিনি সেখানে ধানের আশানুরূপ ফলন পাচ্ছেন না। এই বিষয়ে কৃষি কর্মকর্তা পরামর্শ চাইলে তিনি কুদ্দুসের জমির মাটি পরীক্ষা করে দেখেন যে প্রথম খণ্ডের মাটির অম্লমান 5, দ্বিতীয় খণ্ডের অম্লমান 8.5। তো কৃষি কর্মকর্তা কুদ্দুসকে তার জমির মাটি সংশোধনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিলেন। এটা দেখতে পাচ্ছি 2023 সালে বরিশাল, ময়মনসিংহ এবং দিনাজপুর বোর্ডে এসেছে। তো উদ্দীপকে আমরা যদি কিছু কি মার্ক করি যে কী কী বিষয় এখানে বলা হচ্ছে, যে ধান চাষ করছে, তিনি কি চাষ করছে, ধান চাষ করছে, তার 2টা খণ্ড জমি আছে। তো সেখানে কি একটা মাটির অম্লমান 5, আরেকটা মাটির অম্লমান 8.5। এখন কৃষি কর্মকর্তা তারা কী বললেন, জমির মাটি সংশোধন করতে। তাহলে কী নোট পাচ্ছি কয়েকটা, আমরা যখন কোনো একটা উদ্দীপক পড়ব তখন উদ্দীপক পড়ার পরে আমাদের প্রথম কাজ কি, উদ্দীপকে কী কী বিষয় বলা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি একজন কৃষক, সে কী চাষ করছে, ধান চাষ করছে, আর কি তার 2 খণ্ড জমি আছে। প্রথম খণ্ডের অম্লমান 5, পরের খণ্ডের 8.5। এখন মাটি পরীক্ষার পরে কৃষি কর্মকর্তা বললেন জমির মাটি সংশোধন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। তো এটা আমি উদ্দীপকটা পড়লাম এবং যে ইনফরমেশনগুলো আমাকে বলা হচ্ছে সেইগুলো আমি দেখলাম। এখন আমি প্রশ্নগুলো দেখব যে আমার কী কী উত্তর করতে হবে এই প্রশ্ন থেকে। এবার দেখি যে মালচিং কি, ক নম্বর প্রশ্নে। আর খ নম্বর সবুজ সার হিসেবে ধৈঞ্চা উপযোগী কেন। গ নম্বরে বলা হচ্ছে আব্দুল কুদ্দুসের 2য় খণ্ডের মাটির অম্লমান 8.5 হওয়ার কারণ ব্যাখ্যা করো। কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী আব্দুল কুদ্দুস তার প্রথম খণ্ডের মাটিকে কীভাবে সংশোধন করবে। তাহলে অ্যান্সার করতে হবে এবার আমাদের। তো এখানে ক নম্বর প্রশ্ন দেখো যে মালচিং কি। আচ্ছা, অ্যান্সার করেছো যে জীবাণু দিয়ে যে সার তৈরি করা হয় তাকে জীবাণু সার বলে, বলছে রোজিনা
আর বন্যা বলছে কি উপকারী অণুজীব, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, শ্যাওলা সম্মত এক প্রকার সার, তাই তো? আচ্ছা, এবার এটা অ্যান্সার করো, তোমাদের এটা আমি বলছি। বীজ প্রয়োগ থাকা পুষ্টিগুণ গাছের জীবাণুসার বলে। হ্যাঁ, বন্যার উত্তরটা সুন্দর হয়েছে এবং এটা একটু তথ্য সমৃদ্ধ, এবং এ কারণেই উত্তরটা সঠিক হয়েছে। আর জীবাণু দিয়ে যে সার তৈরি করে, এটা একদমই এক কথায় উত্তর হয়েছে। এবং শিক্ষক চাইলে কিন্তু এটা নাম্বার নাও দিতে পারে, আমাদের একটু তথ্য সমৃদ্ধ উত্তর করতে হবে, তাই আমরা চেষ্টা করব তথ্য সমৃদ্ধ উত্তর করার জন্য। এবার এই প্রশ্নের জন্য অ্যান্সার কী হবে, তোমরা সবাই দ্রুত অ্যান্সার করো। এবার দেখি সবুজ সার হিসেবে ধনচা উপযোগী কেন। ধনচার ক্ষেত্রে যেটা করা হয় সেটা করা হয় যে একদম যখন এটা গাছ হিসাবে যখন ফসল আমি কেটে নিলাম, তখন মাটি কিন্তু ফাঁকা থাকে, তো এখানে বীজ ছিটিয়ে দেওয়া হয়। দেওয়ার পরে কি করা হয় যে গাছ বের হয়, এবং যখন এটা পরিপূর্ণ অবস্থায় আসে হওয়ার আগে এটাকে মাটির সাথে আবার মিশিয়ে দেওয়া হয়, দিয়ে সার তৈরি করা হয়। তো এতে যে পুষ্টি উপাদানগুলো থাকে সেগুলো ফসলের জন্য বেশ উপযোগী। তো সেই কারণে এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেই বেশ উপযোগী। এবার দেখি যে আব্দুল কুদ্দুসের দ্বিতীয় ঘটের মাটির অম্লমান 8.5 হওয়ার কারণ ব্যাখ্যা করো। 8.5 হওয়ার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে, অর্থাৎ কেন তার অম্লমান 8.5। 8.5 বলতে কোন মাটিকে বোঝাচ্ছে? 8.5 বলতে কি মাটি? ক্ষারীয় মাটিকে বোঝাচ্ছে। এখন ক্ষারীয় মাটি কখন হচ্ছে? যখন দেখবা ওইখানে দুইটা বিষয় আছে, যে হাইড্রোক্সিল আয়ন এবং হাইড্রোজেন আয়ন। তো হাইড্রোজেন আয়ন যখন বৃদ্ধি পাচ্ছে জমিতে, তখন কিন্তু জমির ক্ষারত্ব বৃদ্ধি পাচ্ছে। তো এই যে কারণগুলো, রাসায়নিক কারণগুলো এখানে কিন্তু আমাদের ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যা করলে উত্তর করতে পারবো আমরা। এবার দেখি কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী আব্দুল কুদ্দুস তার প্রথম খণ্ডের মাটিকে কীভাবে সংশোধন করবে। অর্থাৎ একদম আমরা শুধু যেই এটা দেখলাম যে মাটির অম্লত্ব ক্ষারত্ব সংশোধন, তো সংশোধনের বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে কীভাবে ইয়েটা করবে। তো যখন তার মাটির ওইখানে দেখলাম 5, অর্থাৎ ওটা কি অম্লীয় মাটি, অর্থাৎ অ্যাসিডীয় মাটি। তো অ্যাসিডীয় মাটি সংশোধনের ক্ষেত্রে কী কী উপায় আছে? তো এক্ষেত্রে চুন প্রয়োগ করা যেতে পারে, চুন প্রয়োগ করে মাটি কিন্তু সংশোধন করা যায়। তো কয়েকটা কিন্তু উপায় নিয়ে আলোচনা করা হয়েছে, এবং তো এখান থেকে আমি 2 থেকে 3টা বা 1 থেকে 2টা উপায় আলোচনা করলেই কিন্তু আমার উত্তর হয়ে যাবে। তো এটা ছিল আমাদের প্রশ্ন, এবং আমরা পরের যে প্রশ্নটা আছে সেটা দেখব। এখানে আমাদের আরেকটা উদ্দীপক দেখতে পাচ্ছি এখানে, যে আবুল হোসেন তার জমিতে মিষ্টি আলু, তাহলে কী কী চাষ করছে দেখি আমরা এখানে। মিষ্টি আলু, চীনাবাদাম ও হলুদের আবাদ ভালো হয়, কিন্তু ধান পাটের আবাদ মোটেও ভালো হয় না। ধান পাটের আবাদ মোটেও ভালো হয় না। আচ্ছা, এবার তার জমির পানির ধারণ ক্ষমতা খুব কম, কিন্তু পানি শোষণ ক্ষমতা বেশি। এ ব্যাপারে কৃষি কর্মকর্তা শরণাপন্ন হলে কৃষি কর্মকর্তা তাকে তার জমির মাটি পরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দেন। কৃষি কর্মকর্তার পরামর্শের মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে উক্ত জমিতে ধান ও পাটের সকল চাষাবাদের মাধ্যমে আর্থিক অবস্থায় বেশ উন্নতি হয়। তাহলে ঢাকা ও কুমিল্লা বোর্ডে এসেছে 2022 সালে। আচ্ছা, জমির মাটি ঢেকে রাখাকে মালচিং বা জাবরা প্রয়োগ বলে। কৃষিতে পরিবেশ বান্ধব প্রযুক্তি যেখানে গাছের গোড়ায়, হ্যাঁ মালচিং আমরা দেখতে পাচ্ছি। আমাদের উত্তর ঠিক আছে, যে এই যে ঢেকে রাখা, যাতে যেই পানি এটা খুব দ্রুত বাতাসের সাথে মিশে না যায়, কিংবা মাটির যে রসটা এটা অপসারণ যাতে কম হয়, এইটা নিয়েই কিন্তু মালচিং করা হয়, এটা রক্ষার জন্য। তো এই উদ্দীপকটা আমরা দেখলাম। তো উদ্দীপক দেখার পর এবার আমরা দেখবো কি প্রশ্নগুলো এখান থেকে কী কী এসেছে, যে মাটির উৎপাদন ক্ষমতা কী, আর দেখি ভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। উদ্দীপকে আবুল হোসেনের জমির মাটি কোন বুনটের অন্তর্গত ছিল ব্যাখ্যা করো। আবুল হোসেনের ধান পাট চাষের সাফল্য উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। তো শুরুতে দেখি এখানে আমরা যে মিষ্টি আলু চাষ হচ্ছে, চীনাবাদাম চাষ হচ্ছে, আর হলুদের চাষ হচ্ছে, তাহলে তার মাটির বুনট কোনটা ছিল? এখন আমরা যখন ওই যে মাটির বুনট পাটটা পড়বো, তখন দেখবো এখানে কিছু ফসলের নাম আছে, যে কোন মাটিতে কোন ফসলগুলো ভালো হয়। তখন আমাদের এই যে হিন্টস দেওয়া আছে এখানে, দেখো আলু, চীনাবাদাম এবং হলুদ, এই 3টা ফসল কোন মাটিতে ভালো হয়। তো আমরা দেখছি যে বেলে মাটি যেটা, সেটাতে কিন্তু এগুলো ভালো হচ্ছে। হ্যাঁ, এখন এই যে বেলে মাটি, তাহলে আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো যে আবুল হোসেনের জমির মাটির বুনট কি বেলে মাটি ধরনের বুনট। এখন বেলে মাটি হওয়ার কারণে তার যে ধান এবং পাটের আবাদ, এটা কিন্তু ভালো হচ্ছে না তার জমিতে। আরও বলা হচ্ছে যে তার জমির পানি ধারণ ক্ষমতা খুবই কম, অর্থাৎ বালির উপরে যদি আমরা পানি দিই, তাহলে পানি কি থাকবে এখানে? পানি কিন্তু থাকবে না, পানি কিন্তু খুব দ্রুত মাটির নিচে চলে যাবে।
এখানে বলা আছে শোষণ ক্ষমতা বেশি, অর্থাৎ খুব দ্রুত শুষে নিতে পারে কিন্তু পানি ধরে রাখতে পারে না। তো আরও আমাদের ক্লিয়ার হয়ে গেল কনসেপ্টটা যে এটা বেলে মাটি। তো এই 3টা ফসল দিয়ে হিন্টস দেওয়া হচ্ছে, আবার 2টা কারণ দিয়ে হিন্টস দেওয়া হচ্ছে। তো এটা দেখে আমরা আইডেন্টিফাই করলাম যে তার জমি মাটিটা কি বেলে মাটি। তো এই ব্যাপারে এখন সে ধান আর পাট চাষ করবে তার জমিতে, শুধু মৌসুমিক একটা ফসল চাষ করবে না। তো সে কৃষি কর্মকর্তার কাছে গেল, কৃষি কর্মকর্তা তারা কি পরামর্শ দিল যে তুমি এই পদক্ষেপ গ্রহণ করলে তুমি এগুলো চাষ করতে পারবা। সে যখন এই পদক্ষেপগুলো গ্রহণ করলো তখন দেখলো যে ধান এবং পাটও চাষ করতে পারছে, এবং শেষে কী হলো, শেষে আর্থিক অবস্থায় বেশ উন্নতি হলো। অর্থাৎ তিনি অন্যান্য ফসল যখন চাষ করছে তখন তিনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন। তো এটা গেল উদ্দীপক। তো এখানে দেখো প্রশ্নটা দেখো যে উদ্দীপকে আবুল হোসেনের জমির মাটি কোন ভূমিটার অন্তর্গত ছিল। তাহলে এখানে অ্যান্সার করতে গিয়ে তোমার বেগ পেতে হবে। তুমি তো উদ্দীপক দেখে আইডেন্টিফাই করলে যে বেলে মাটি, এবং বেলে মাটির যে গুণাবলী সেখানেও তোমার দেওয়া আছে, জাস্ট তোমার এর সাথে অতিরিক্ত কিছু তথ্য অ্যাড করতে হবে। সেটা করবা কীভাবে, সেটা করবা তুমি তোমার বইয়ের যে পাঠ্যপুস্তকের তথ্যগুলো আছে সেগুলো এখানে জাস্ট অ্যাড করে দেবা। তো এইভাবে কিন্তু তোমরা অ্যান্সারগুলো করবা। এবার দেখো ঘ নম্বর প্রশ্ন, আবুল হোসেনের ধান পাট এর সাফল্য উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ধান এবং পাটের সাফল্য, তিনি যে চাষ করতে পেরেছেন, এটা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করে। এখন সেই উদ্দীপকের কোন আলোকে, যে তিনি কেন পেরেছেন, তিনি কি মাটির বুনট রূপান্তরের কারণে পেরেছেন। তো মাটির বুনট রূপান্তরের প্রয়োজনীয়তা এবং এর যে প্রক্রিয়া, এটা কিন্তু আমরা খুব সংক্ষেপে এখানে ব্যাখ্যা করলে কিন্তু উত্তর হয়ে যাবে ঘ নাম্বার। তো এখানে কিন্তু এইভাবে আমাদের এই প্রশ্নটা অ্যান্সার করব। আর ভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা, অর্থাৎ কী কারণে ভূমি সংরক্ষণ প্রয়োজন, অর্থাৎ ভূমি ক্ষয় রোধ করা কেন প্রয়োজন। আসল কথা হচ্ছে এটা যে কেন ভূমি ক্ষয় রোধ করব। তো ভূমি ক্ষয় রোধ করবো কেন, যে ভূমির উপর থেকে যদি সব মাটি চলেই যায় তো আমি চাষ করবো কি, মাটির উর্বরতা তো উপরিভাগেই থাকে। তো সেই ক্ষেত্রে আমার উর্বরতাই নষ্ট হয়ে গেলে জমিতে আর চাষ হবে না। তো এই কারণগুলো এখানে ব্যাখ্যা করলেই হয়ে যাবে। এবার দেখে একটা চিত্র আছে, দেখতে পাচ্ছি এখানে যে উদ্ভিদের চিত্রটি লক্ষ্য করো, এটা 2019 সালের বোর্ড প্রশ্ন একটা। এখানে দেখতে পাচ্ছি আমরা কিছু গাছ দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে 25 সেন্টিমিটার 25 সেন্টিমিটার করে দূরত্ব, আবার এখানে 10 সেন্টিমিটার 15 সেন্টিমিটার করে দূরত্ব প্রত্যেকটা গাছ থেকে প্রত্যেকটা গাছে। তো চিত্র ক এবং খ, দুইটা চিত্র দেখলাম। এবারে উত্তর করবো আমরা। AWD কি, AWD কি, এটার উত্তর কে পারবা, অ্যান্সার করো সবাই যে AWD কি। AWD কি। আর খ নম্বর প্রশ্ন দেখি যে মাটি সংশোধন কেন প্রয়োজন ব্যাখ্যা করো। আর পরের প্রশ্ন দেখি, চিত্র ক এবং চিত্র খ এর তুলনামূলক বিশ্লেষণ করো। চিত্র ক, ধান উৎপাদন একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে, যুক্তি সহকারে বিশ্লেষণ করো। তাহলে আমরা উত্তর করি AWD কি। AWD কি, AWD কি। এখানে মূলত আমরা ওই যে সাজেশনে দেখলাম যে একটা চাষ পদ্ধতি, ধান চাষের আধুনিক একটা চাষ পদ্ধতি, একটা হচ্ছে SRI। তো এর মধ্যে হচ্ছে কি, SRI হচ্ছে চিত্র যেই ক নাম্বার যেটা, সেটা হচ্ছে SRI, আর একটা হচ্ছে গতানুগতিক আমরা যে চাষটা করি সেটা, গতানুগতিক যে আমরা চাষটা করছি সেটা। তো এখানে মূলত বলা হচ্ছে যে চিত্র ক ধান উৎপাদনের একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে, অর্থাৎ চিত্র কতে দেখতে পাচ্ছি আমরা কোন পদ্ধতি, যে SRI পদ্ধতি, SRI উৎপাদন পদ্ধতিতে। এই পদ্ধতি কি হতে পারে, যে ধান চাষের কিন্তু যুগান্তকারী, কারণ এখানে চাষের ক্ষেত্রে আমার যেই সেচের পানি সেটা কম লাগছে, কীটনাশক কম লাগছে, প্লাস সার পরেও কম লাগছে, কিন্তু আমাদের ফলন এটা কিন্তু অনেক বেশি হচ্ছে এই পদ্ধতিতে। তো এই পদ্ধতি গতানুগতিক পদ্ধতির থেকে যুগান্তকারী হতে পারে, এটা আমার যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে হবে, তো এখানে আমি আমার দুইটা চাষ পদ্ধতিরই যে আমার সুবিধা অসুবিধা সেগুলো লিখবো, করার পরে আমি দেখবো যে আমার ভিতরে কোনটা লাভ হচ্ছে। তো SRIতে বেশি লাভ হচ্ছে আমার কৃষকের, তো সেটা আমি লিখবো এখানে, লিখলে আমার উত্তরটা হয়ে যাবে। আর কি ক এবং খ এর, এই ক্ষেত্রে এই প্রশ্নের ক্ষেত্রে আমি কি করব, এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর করব যে চিত্র কতে কী চাষ পদ্ধতি, এই চাষ পদ্ধতিতে কী করা হচ্ছে, খতে কী চাষ পদ্ধতি এবং এই চাষ পদ্ধতিতে কী করা হচ্ছে, তুলনামূলক একটা বিশ্লেষণ করলে হয়ে যাবে। আর এবার দেখবো মাটি সংশোধন কেন প্রয়োজন, অর্থাৎ মাটির pH মান, যেই মাটি অম্লীয় না ক্ষারীয়, এটা নির্ণয় করার পরে মাটি কেন সংশোধন করব। তো কী কারণে সংশোধন করবে, এই কারণগুলো লিখবো। যেমন আমি একটা ফসল চাষ করতে পারছি, সেটা হচ্ছে অম্লীয় মাটিতে ভালো হয়, কিন্তু আমার মাটি ক্ষারীয়, এখন আমি তো সেই মাটিতে চাষ করতে পারবো না, তো এই কারণে কিন্তু আমার মাটি সংশোধন করতে হচ্ছে, এটা আমরা বইয়ের ভাষায় লিখবো। আর একটা কি AWD কি, তো AWD অ্যান্সার কি তোমরা পারবা, সেচ দেওয়া পদ্ধতি। হ্যাঁ, এটা একটা সেচ দেওয়া পদ্ধতি, কিন্তু এর পূর্ণরূপ কী সেটা বলো। AWDর পূর্ণরূপ কী, সেচ দেওয়া পদ্ধতি অবশ্যই এটা ঠিক আছে, কিন্তু পূর্ণরূপ কে জানো এটা বলো। AWD হলো ধান চাষের ক্ষেত্রে পানি সাশ্রয়ী পদ্ধতি, তোমারটাও ঠিক আছে, বন্যা, রোজিনারটাও ঠিক আছে, কিন্তু পূর্ণরূপটা বলো, AWDর পূর্ণরূপ কী। নির্দিষ্ট ব্যবস্থাপনা চাষকৃত মাটি স্বাভাবিক পরিবেশে নির্দিষ্ট
শস্যের ফলন দেওয়ার ক্ষমতাকে সেই মাটির উৎপাদন ক্ষমতা বলে। হ্যাঁ ঠিক আছে, রোমাটো মাত্রা নির্দিষ্ট অবস্থাপনায় চাষকৃত মাটির স্বাভাবিক পরিবেশে নির্দিষ্ট শস্যের ফলন দেওয়ার ক্ষমতাকে সে মাটির উৎপাদন ক্ষমতা বলে। এডাব্লিউডির ফুল মিনিং কেউ কি পারবা? এডাব্লিউডির ফুল মিনিং, এডাব্লিউডি হলো অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাইং, অর্থাৎ পর্যায়ক্রমিক শুকানো এবং ভেজানো। কারণ আমরা জমিকে দেখতে পাচ্ছি যে পর্যায়ক্রমে শুকানো হচ্ছে এবং ভেজানো হচ্ছে, তো এটাকে সংক্ষেপে বলা হচ্ছে অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাইং। এটা একটা পানি সাশ্রয়ী সেচ পদ্ধতি। তো এটা গেল এই সৃজনশীল প্রশ্নটি। এবার পরের আমাদের যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো আমরা সলভ করব। তো সৃজনশীলে আমরা দেখলাম কি যে একদমই কিন্তু ধরে ধরে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, মানে তুমি যে টপিকগুলো জাস্ট পড়বা, ভালোভাবে পড়বা, এবং ওই টপিকগুলোতে তোমাকে কী বোঝানো হচ্ছে ওই বিষয়গুলো খুব ভালোভাবে একটু ধারণা নিবা। পরবর্তীতে তোমরা যে তোমাদের প্রশ্নগুলো আছে, বোর্ড প্রশ্ন, কলেজের যে প্রশ্নগুলো, এমসিকিউ সবগুলো সলভ করবা। অর্থাৎ তুমি বারবার পড়বা, পড়লে কিন্তু তোমার অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, এখন ঠিক আছে, তোমাদের বন্যা ঠিক আছে, রোজিনা ঠিক আছে, রুমাও ঠিক আছে। আচ্ছা, এবার দেখি আমরা এবার এমসিকিউ সলভ শুরু করব। সবাই মনোযোগী হই যে নিচের কোনটি অম্ল পছন্দকারী ফসল, নিচের কোনটি অম্ল পছন্দকারী ফসল, অর্থাৎ কোন ফসলটি অম্লীয় মাটিতে ভালো জন্মে? নারিকেল, আনারস, তাল, খেজুর। উত্তর কোনটা হবে? নারিকেল, আনারস, তাল, খেজুর। উত্তর কোনটা হবে? নারিকেল, আনারস, তাল, খেজুর। কোনটি অম্লীয় মাটি পছন্দকারী ফসল, অর্থাৎ কোনটা হবে উত্তর? উত্তর হবে কোনটা? উত্তর হবে খ নম্বর। উত্তর হবে খ নম্বর, আনারস। আনারস কী ধরনের একটা ফসল? আনারস হচ্ছে অম্লীয় মাটি পছন্দকারী ফসল, অর্থাৎ অম্ল মাটিতে এই ফসল ভালো হয়। এবং এই মাটির তাহলে অম্ল মাটির পিএইচ কত আমরা দেখলাম, আরেকবার মনে করিয়ে দিই, হবে কত? 1 থেকে 6-এর মধ্যে। 1 থেকে 6-এর মধ্যে এই মাটির পিএইচ থাকবে এই মাটির। তো এই মাটিতে কিন্তু এই ফসলটা ভালো হচ্ছে, অর্থাৎ আনারস কেন অম্ল পছন্দকারী ফসল। এবার দেখি প্রশম বা নিরপেক্ষ মাটির অম্লমান, প্রশম বা নিরপেক্ষ মাটির অম্লমান কত? এটা সবারই পারার কথা, দ্রুত সবাই এটা অ্যান্সার করো। 7-এর কম, 8-এর বেশি, 7-এর বেশি নাকি 7? অ্যান্সার কত হবে এই প্রশ্নের জন্য? 2 নাম্বার। 2 নাম্বার কত হবে? বি নাম্বার বলছে রুমা। নিরপেক্ষ মাটির অম্লমান, নিরপেক্ষ মাটির অম্লমান বলা হচ্ছে রুমা, অর্থাৎ যে মাটি পিএইচ একটা নিরপেক্ষ পর্যায়ে থাকবে। সেটা কত? 7-এর কম, 8-এর বেশি, 7-এর বেশি নাকি 7? কত হবে উত্তর? দুয়ের ডি বলছে সাবরিনা, বন্যা বলছে 2-এর এ। তাহলে তোমরা কি বললে এতক্ষণ? তাহলে তোমাদের কি বোঝালাম বলো? উত্তর হবে কত? উত্তর হবে ডি নাম্বার, 7। অর্থাৎ 7 হবে। আমরা বললাম না যে এমন একটা স্কেল থাকবে, স্কেলে এক পাশে অম্লীয়, এক পাশে ক্ষারীয়, এই পাশে অম্লীয়, এই পাশে ক্ষারীয়, আর একটা অবস্থান হচ্ছে 7 নিরপেক্ষ। এই অবস্থানে যে মাটি থাকবে সেই মাটি হচ্ছে নিরপেক্ষ মাটি, অর্থাৎ সে অম্লীয় হবে না, ক্ষারীয় হবে না, সে নিরপেক্ষ মাটি। তাহলে হবে কত? উত্তর হবে 7 নাম্বার। উত্তর হবে কত? 7 নাম্বার। পিএইচ অম্লমান এটা হবে 7, অর্থাৎ 7-এর কমও হবে না, 8-এর বেশিও হবে না, আবার 7-এর বেশিও হবে না, শুধুই হবে 7। এবার দেখি 3 নম্বর, অম্লমান অনুসারে মাটিকে কয় ভাগে ভাগ করা যায়? অম্লমান অনুসারে মাটিকে কয় ভাগে ভাগ করা যায়? 4, 3, 2, 5। অম্লমান অনুসারে মাটিকে কয় ভাগে ভাগ করা যায়? দ্রুত অ্যান্সার করো সবাই। আচ্ছা, বুঝতে পেরেছি, টাইপিং মিস্টেক। আচ্ছা, এবার পরেরটা অ্যান্সার করো দ্রুত, যে অম্লমান অনুসারে মাটিকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে? অম্লমান অনুসারে মাটিকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগ, 3 ভাগ, 2 ভাগ নাকি 5 ভাগ? উত্তর হবে কত? উত্তর হবে খ নাম্বার। উত্তর হবে খ নাম্বার, 3 ভাগ। উত্তর হবে
তিন ভাগ কী কী? একটা হচ্ছে অম্লীয় মাটি, একটা হচ্ছে ক্ষারীয় মাটি, আর একটা মাটি থাকছে কিন্তু, একটা হচ্ছে নিরপেক্ষ মাটি, যেটা 7 হলো পিএইচ তার। তো এইভাবে 3 ভাগে ভাগ করতে পারছি আমরা আমাদের যে মাটি আছে সেটা, অম্লীয় মাটি, ক্ষারীয় মাটি এবং নিরপেক্ষ মাটি। তো উত্তর হবে কত? উত্তর হবে খ নাম্বার। এরপরে যে প্রশ্ন যেটা আছে আমরা দেখি, বাংলাদেশের কোন অঞ্চলের মাটি মূলত ক্ষারীয়? বাংলাদেশের কোন অঞ্চলের মাটি মূলত ক্ষারীয়, অর্থাৎ বাংলাদেশের কোন অঞ্চলের মাটি অম্লমান হচ্ছে 8-এর বেশি, অর্থাৎ 8 থেকে 14-এর মধ্যে? পাহাড়ি, সমতল, উপকূলীয়, মাঝারি উঁচু। পাহাড়ি, সমতল, উপকূলীয়, মাঝারি উঁচু। কোনটা হবে উত্তর? কোনটা হবে উত্তর? সবাই দ্রুত উত্তর করি। 4 নম্বর প্রশ্নের পাহাড়ি, সমতল, উপকূলীয়, মাঝারি উঁচু, কোনটা হবে উত্তর? 4 নম্বর প্রশ্নে। আচ্ছা, আয়েশা বলছে জানি না। হ্যাঁ, আমরা অ্যান্সার করেছি, সেটা হবে উত্তর কোনটা? উত্তর হবে 3 প্রকার। উত্তর হবে 3 প্রকার। এটা মনে রাখবা পরবর্তী সময়ে। পরীক্ষার সময় কিন্তু তোমার জানি না অপশান থাকবে না, তখন তোমার অ্যান্সার করতে হবে। তো পরীক্ষার আগে এগুলো সব তথ্য মনে করেই পরীক্ষার হলে যেতে হবে। 4-এর সি বলছে বন্যা। 4-এর সি বলছে বন্যা, অর্থাৎ উপকূলীয়। বাকিরা অ্যান্সার করো খুব দ্রুত। কোনটা হবে অ্যান্সার? সাবরিনা বলছো 4-এর সি উপকূলীয় অঞ্চল, মাটি মূলত ক্ষারীয়। দেখি আমরা অ্যান্সার কোনটা হবে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণাঞ্চল যেটা আছে, আমরা যদি বাংলাদেশের ম্যাপ দেখি তো বাংলাদেশের নিচের অংশ, অর্থাৎ বঙ্গোপসাগরের কাছাকাছি যে অঞ্চল, এই অঞ্চলের মাটি কি? অঞ্চলের মাটি হচ্ছে ক্ষারীয়, অর্থাৎ এই অঞ্চলের মাটির পিএইচ 8 থেকে 14-এর মধ্যবর্তী একটা জায়গায়। এবার দেখি মাটি অম্ল হওয়ার জন্য দায়ী কোনটি? মাটি অম্ল হওয়ার জন্য দায়ী কোনটি? অধিক চুন ব্যবহার, ইউরিয়া ব্যবহার, জৈব সার ব্যবহার, সোডিয়াম থাকার জন্য। তো কোনটা হবে? অধিক চুন ব্যবহার, ইউরিয়া ব্যবহার, জৈব সার ব্যবহার, নাকি সোডিয়াম ব্যবহার? কোনটার কারণে হচ্ছে মাটি অম্ল? 5 নম্বরের উত্তর কোনটা হবে? 5 নম্বরের উত্তর কোনটা হবে? পাঁচ নম্বরের উত্তর হবে কোনটা? ইউরিয়া ব্যবহার। ইউরিয়া ব্যবহারের ফলে কোনটি হয়? মাটি অম্লীয় আকার ধারণ করে। 5 নম্বরের দ্বীপ বলছো খ নাম্বার, আর আয়সা বলছো ডি নাম্বার। না, ডি নাম্বার হবে না, উত্তর হবে খ নাম্বার। ইউরিয়া ব্যবহারের কারণে। ইউরিয়া ব্যবহারের কারণে কী হচ্ছে? মাটি যে অম্লীয় সেটা হয়ে যাচ্ছে। এবার দেখি পরের প্রশ্ন, মাটির অম্লত্ব প্রকাশের একক কোনটি? মাটির অম্লত্ব প্রকাশের একক কোনটি? খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন, আশা করি তোমরা এটা অ্যান্সারও করতে পারবে এতক্ষণে। ক নাম্বার পিএইচ, খ নাম্বার ইএইচ, গ নাম্বার ইসি, নাকি ঘ নাম্বার সিইসি? মাটির অম্লত্ব প্রকাশের একক কোনটি, অর্থাৎ কোন এককে আমরা প্রকাশ করছি? কোন এককে প্রকাশ করছি? 6 নম্বর, কোন এককে প্রকাশ করছি? ক, খ, গ, নাকি ঘ নম্বর? মাটির যে অম্লমান, এটা প্রকাশের একক কোনটি? আবু হানিফা বলছো বি নাম্বার, আর দীপ বলছো ক নাম্বার। আচ্ছা, বাকিরাও অ্যান্সার করো, বাকিরাও দ্রুত অ্যান্সার করো। রুমা বলছো এ নাম্বার। আচ্ছা, তার উত্তর কোনটা? উত্তর হবে পিএইচ। আমরা কিন্তু বারবার বলছি যে পিএইচ মান, অর্থাৎ পিএইচ মান। পিএইচ বলতে যে মাটির অম্লত্ব খারত্ব, এটার একক, এই একক কিন্তু যে প্রকাশ সেটা করা হচ্ছে। আর আবু হানিফা বলছিল খ নম্বর ইএইচ। না, এটা হবে না উত্তর, ইএইচ বলতে কিছু নাই। তো এখানে উত্তর হবে কোনটা? পিএইচ, ক নাম্বার। পরের প্রশ্ন যে পিএইচ স্কেলের মান কত? পিএইচ স্কেলের মান কত? 0 থেকে 14, 1 থেকে 14, নাকি 0 থেকে 16, নাকি 1 থেকে 17? উত্তর হবে কোনটা? উত্তর হবে কোনটা? 7 নম্বর প্রশ্নের জন্য উত্তর হবে কোনটা? উত্তর হবে কোনটা? পিএইচ স্কেলের মান কত, অর্থাৎ পিএইচ যে স্কেলটা আছে, যে স্কেল এভাবে আমরা দেখালাম, এই একটা নিরপেক্ষ অবস্থান, তো এটা মানটা কত?
আর ইয়ে বলছো দীপ বলছো 7-এর ক নম্বর, 7-এর ক নম্বর, 7-এর ক নম্বর। বাকিরা অ্যান্সার করো খুব দ্রুত। রুমা বলছো বি নাম্বার, আবু হানিফা বলছে এ নাম্বার, আয়েশা বলছো এ নাম্বার, বন্যা বলছো 7-এ এ নাম্বার। উত্তর হবে কোনটা? উত্তর হবে ক নাম্বার, 0 থেকে 14। অর্থাৎ এখানে 0 থেকে শুরু হবে আর এখানে 14তে যে শেষ হবে। এর মধ্যে তোমার 1 2 3 4 5 6, এখানে এসে 7, আর 8 9 10 11 12 13, এখানে যে 14। এই হলো পিএইচ স্কেল। এখানে এই মান ওঠানামা করে, তখন আমরা বুঝতে পারি যে কোন মাটি অম্লীয় কোন মাটি ক্ষারীয়। এবার দেখি 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অধিক অম্লীয় মাটির অম্লমান প্রকাশ করে? এখানে দেখো কয়েকটা মান দেওয়া আছে, সবগুলো পিএইচে আছে। হ্যাঁ, তো এখানে ক নম্বরে 4.5, খ নম্বরে 7, ক নম্বরে 5.8 এবং ঘ নম্বরে 8.8। এখন আমাদের এর মধ্যে থেকে আইডেন্টিফাই করতে হবে যে অধিক অম্লীয়, এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। এর মধ্যে অধিক অম্লীয় কোনটি কোনটি তাহলে বলো তো, এর মধ্যে অম্লীয় মাটি সবচেয়ে বেশি অম্লীয় মাটি কোনটা? ক নম্বর, খ নম্বর, গ নম্বর নাকি ঘ নম্বর? উত্তর কোনটা হবে? 8 নম্বর প্রশ্নের উত্তর করব আমরা। রুহি বলছে 8-এর ঘ নাম্বার, রুহি বলছে 8-এর ঘ নাম্বার, জুই বলছো ক নাম্বার। আচ্ছা, বাকির অ্যান্সার করো খুব দ্রুত। হানিফা বলছো, আবু হানিফা 8-এর ক নাম্বার। উত্তর হবে কত? উত্তর হবে 8-এর ক নাম্বার। রুহি যে বললো 8-এর খ নাম্বার, এটা হবে না উত্তর। কারণ দেখো এখানে আমরা যদি আইডেন্টিফাই করি, এটা কি, এটা হচ্ছে নিরপেক্ষ মান, অর্থাৎ এই যে মাটির পিএইচ, এটা নিরপেক্ষতা নির্দেশ করে যে মাটিটা 7-এ আছে। এবার দেখো 8.8, তো 7-এর বেশি হলে কি হচ্ছে? মাটি ক্ষারীয় হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে ক্ষারীয় মাটির নমুনা, এটা উত্তর হবে না। এখন এইখানে অম্লীয় মাটি আছে এই দুইটা, ক নাম্বার এবং গ নাম্বার। এখন 4.5, এটা হচ্ছে 4.5, আর একটা হচ্ছে 5.8, 5.8। এর মধ্যে বড় কোনটা? বড় হচ্ছে এইটা পিএইচ এর ক্ষেত্রে। তো উত্তর কোনটা হবে? উত্তর হবে 4.5। এই মাটির অম্লমান সবচেয়ে বেশি, তো উত্তর কোনটা হবে? উত্তর হবে ক নাম্বার। এবার দেখি পরের প্রশ্ন, যে মাটির অম্লত্ব বাড়ে কোনটির জন্য? মাটির অম্লত্ব বাড়ে কোনটির জন্য? হাইড্রোজেন, হাইড্রক্সিল, নাইট্রোজেন, সালফার, কোনটার জন্য? এখানে দুইটা আয়নের কথা বলছিলাম, একটা হচ্ছে হাইড্রক্সিল আয়ন, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন। এখন কোনটার কারণে বাড়ে? কোনটার কারণে বাড়ে? হাইড্রোজেন আয়ন নাকি হাইড্রক্সিল আয়ন? আরও সহজ করে দিলাম, গ ঘ উত্তর হবে না, ক খর মধ্যে যে কোনো একটি হবে। তাহলে 9 নম্বর প্রশ্নের জন্য উত্তর কোনটি হবে? দীপ বলছো 9-এর ঘ নাম্বার, সালফার। আচ্ছা, পরেও সবাই বাকির অ্যান্সার করো। উত্তর হবে কোনটা? উত্তর হবে ক নাম্বার, হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়ন যেটাকে এভাবে প্রকাশ করা হয়, হাইড্রোজেন আয়ন। এই হাইড্রোজেন আয়নের কারণে কি হচ্ছে, তোমার যেই অম্লত্ব সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, বা অম্লমান সেটা বৃদ্ধি পাচ্ছে। আরেকটা কি, 10 নম্বর প্রশ্ন, কৃষি জমিতে চুন ব্যবহার করা হয় কেন? কৃষি জমিতে চুন ব্যবহার করা হয় কেন? ক্ষারত্ব সংশোধনে, লবণাক্ততা দূরীকরণে, অম্লত্ব সংশোধনে, নাকি পানি ধারণ ক্ষমতা বাড়াতে? তো এটা একটা সংশোধন উপায়, যখন মাটি অম্লীয় বা ক্ষারীয় হয়ে যাচ্ছে তখন কিন্তু প্রয়োগ করা হচ্ছে চুন। তো চুন প্রয়োগ করা হচ্ছে কোন কারণে? ঠিক ক্ষারত্ব সংশোধনে, অর্থাৎ ক্ষারীয় মাটিকে অম্লীয় মাটিতে রূপান্তর করার জন্য, নাকি লবণাক্ততা কমানোর জন্য, নাকি অম্লত্ব সংশোধনে অর্থাৎ অম্লীয় মাটিকে ক্ষারীয় করার জন্য, নাকি পানি ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য, অর্থাৎ পানি যেই স্থিতিকাল সময় সেটা বাড়ানোর জন্য? কোন কারণে চুন ব্যবহার করা হয়? তো এর জন্য উত্তর কোনটা হবে? এর জন্য উত্তর কোনটা হবে? 10 নম্বর প্রশ্নের উত্তর কোনটা হবে? সবাই দ্রুত অ্যান্সার করে ফেলো। সাবরিনা বলছে 10-এর সি নাম্বার, অম্লত্ব সংশোধনে। আচ্ছা, বাকিরা অ্যান্সার করো। রুমা বলছে 10-এর সি নাম্বার, বন্যা বলছো 10-এর সি নাম্বার বা গ নাম্বার। আচ্ছা, তো উত্তর কোনটা হবে? উত্তর হবে
অম্লত্ব সংশোধনে। উত্তর হবে কোনটা? অম্লত্ব সংশোধনে। কারণ দেখো ক্ষারত্ব সংশোধনের ক্ষেত্রে কিন্তু আমরা যেই ইয়াটা চুন সেটা প্রয়োগ করবো না, কারণ চুন নিজেও কিন্তু ক্ষারীয় একটা পদার্থ। হ্যাঁ, এখন এই অম্লীয় মাটি অর্থাৎ যে মাটির অম্লমান 1 থেকে 0 থেকে তোমার 6-এর মধ্যে থাকছে, তখন কিন্তু আমরা কি করছি, ওর মধ্যে চুন প্রয়োগ করছি যাতে সে মাটিটা ক্ষারীয় মাটিতে রূপান্তরিত হয়, অর্থাৎ যে মাটির পিএইচ মান সেটা বাড়ে। তো উত্তর হবে কোনটা? উত্তর হবে গ নাম্বার। এবার দেখো 11 নম্বর প্রশ্ন, যে ধনচা গাছে কোন পুষ্টি উপাদান বেশি পরিমাণে থাকে? নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস নাকি সালফার? তো এই গাছটা কিন্তু সার হিসেবে ব্যবহার করা হয়। আমরা এতে দেখছিলাম সৃজনশীল প্রশ্নে, তো এখান থেকে একটা এমসিকিউ আসছে যে নাইট্রোজেন, পটাশিয়াম, সালফার নাকি ফসফরাস কোনটি থাকে ইয়ে মাটিতে, ধনচা গাছে? উত্তর হবে কোনটা? 11 নম্বর প্রশ্নের জন্য। উত্তর হবে কোনটা? নাইট্রোজেন। উত্তর হবে নাইট্রোজেন। এই যে গাছগুলো, এই গাছগুলো কী করে, যেই বাতাস থাকে, বাতাস থেকে কিন্তু নাইট্রোজেন সংগ্রহ করে। এইটা নাইট্রোজেন সংগ্রহ করার মাধ্যমে নিজেদের উদ্ভিদের দেহের মধ্যে সংরক্ষিত রাখে। এবং এই যে পুষ্টি উপাদান নাইট্রোজেন, এটা কিন্তু যেই গাছ, এটা কিন্তু বাতাস থেকে সংরক্ষণ করে থাকে। বিশেষ করে শিম জাতীয় যে গাছগুলো আছে, এই গাছগুলোর ক্ষেত্রে তারা কী করে, তাদের শিকড়ের ক্ষেত্রে, আমরা ধরি এটা একটা গাছের শিকড়, এবং এই ছোটো ছোটো গুটি গুটির মতো থাকে, একে নোডিউল বলা হয়। এই যে নোডিউলগুলো, এই নোডিউলগুলোর মধ্যে এরা সবাই নাইট্রোজেন সংরক্ষণ করে। এবং এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেন যদি সার হিসেবে ব্যবহার করা হয়, তাহলে যেই ভূমির নাইট্রোজেন স্বল্পতা, এটা কিন্তু দূর করা হয় বা দূর হয়। তো এই ক্ষেত্রে এই যে ধনচা গাছ, এটা কিন্তু নাইট্রোজেন সংরক্ষণ করে থাকে, এবং এটা থেকে আমরা নাইট্রোজেন পেয়ে থাকি ভূমির ক্ষেত্রে সার হিসাবে। এবার দেখি পরের প্রশ্ন, যেটা যে অম্লীয় মাটি সংশোধনের প্রধান উপায় কি? অম্লীয় মাটি অর্থাৎ যে মাটির মান অম্লীয়, সেই মাটি আমি সংশোধন করতে পারি প্রধান কোন উপায়? এই প্রশ্নটি তোমাদের সবাই পারার কথা, অ্যান্সার করার কথা। সালফার সার ব্যবহার করে, সবুজ সার ব্যবহার করে, চুন ব্যবহার করে, সেচের পানির মান উন্নয়ন করে। কোন কারণে? 12 নম্বর প্রশ্নের উত্তর কোনটা হবে? কিভাবে করা যায় অম্লীয় মাটি সংশোধনের প্রধান উপায় কোনটি? 12 নম্বর প্রশ্ন। দীপ বলছো কত? 12-র গ নাম্বার। বাকিরাও অ্যান্সার করো, সবাই খুব দ্রুত অ্যান্সার করো। রোমা বলছো 12-র সি নাম্বার। হ্যাঁ, শিম গাছেও নাইট্রোজেন থাকে, বললাম শিম জাতীয় যে গাছগুলো আছে, শিম গাছে থাকে, নডিউল আকারে থাকে। বারোর সি নাম্বার। তাহলে উত্তর কোনটি হচ্ছে? উত্তর হচ্ছে গ নাম্বার, অর্থাৎ চুন ব্যবহার করে আমরা কী করতে পারবো? অম্লীয় মাটি সংশোধন করতে পারবো। এবং যেই অম্লীয় মাটি সংশোধনের প্রধান উপায় কিন্তু এই যে এটা, আমরা যেই চুন প্রয়োগ করে সংশোধন করা। এবার আমাদের পরবর্তী যে প্রশ্ন, নিচের কোনটি অণুজীব সার? রাইজোবিয়াম সার, সবুজ সার, কম্পোস্ট সার, খামারজাত সার। অণুজীব সার অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অণুবীক্ষণিক যেই জীব, সেগুলোকে বলা হচ্ছে অণুজীব। অর্থাৎ আমরা যেই জীবগুলো খালি চোখে দেখতে পাচ্ছি না, এখন এর মধ্যে কিছু অণুজীব আছে যেগুলো আমাদের কৃষিকাজের জন্য উপকারী। তো সেই অণুবীক্ষণিক যে জীবগুলো আছে, সেগুলোতে কিন্তু সার তৈরি করা হয়, বিভিন্ন সার। আধুনিক যে গবেষণালব্ধ বিজ্ঞান, আমরা প্রথম অধ্যায়ে দেখলাম যে রিসার্চ ইনস্টিটিউটগুলো কাজ করছে, তারা এই ধরনের সার আবিষ্কার করেছেন। তো এগুলো কিন্তু কৃষিক্ষেত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এর মধ্যে কোন সারটি অণুজীব সার? তো এখানে দেখো অপশান আছে রাইজোবিয়াম, সবুজ সার, কম্পোস্ট সার এবং খামারজাত সার। তো উত্তর কোনটা হবে 13-র ক্ষেত্রে? 13-র ক্ষেত্রে দীপ বলছো ক নাম্বার উত্তর। দীপ বলছো, সাবিনা বলছো ক নাম্বার। আচ্ছা, আর কোন গাছে নাইট্রোজেন আছে? তো এই শিম জাতীয় যে গাছগুলো আছে, সেইগুলো যেগুলোতে দেখা যায় যে এই ধরনের ফল হয়, শিম জাতীয় ফল হয় এই জাতীয়গুলো, এবং লতানো যে গাছগুলো, এইগুলোতে ছোটো ছোটো নডিউল থাকে, বা আমরা যদি দেখি যে মূল গাছগুলো, এগুলো একটু যে গিটগুলো আছে, এগুলো কিন্তু গোল গোল থাকে এবং বেশ দেখতে। তো ওইগুলোর মধ্যে নাইট্রোজেন সংরক্ষিত থাকে। তো ওইগুলো যদি আমরা ভূমিতে প্রয়োগ করি, তো দেখা যাবে ভূমির যে নাইট্রোজেন স্বল্পতা, সেটা কিন্তু দূর করা যাবে। আচ্ছা,
সবাই বলছো ক নাম্বার, তো উত্তর হবে কোনটা? উত্তর হবে ক নাম্বার, রাইজোবিয়াম সাপ। রাইজোবিয়াম কি? এক প্রকার অণুবীক্ষণিক জীব, এবং এই জীব দ্বারা কি করা হচ্ছে, যে সার তৈরি করা হচ্ছে, যেটা যে অণুজীব সার নামে পরিচিত, এবং এটা ভূমিতে প্রয়োগ করা হয়। পরের যে প্রশ্ন দেখি 14 নম্বর, যে যদি কোনো মাটিতে প্রায় 50% বালি এবং 50% পলি ও কর্দম কণা থাকে, তবে তাকে কি মাটি বলে? একটা মাটির বুনট থেকে এই প্রশ্নটা আসছে আমাদের, যে কোনো মাটিতে 50% বালি, 50% পলি ও কর্দম কণা থাকে, তাহলে সে মাটিকে কি বলা হচ্ছে? দোআঁশ মাটি, বেল এঁটেল দোআঁশ নাকি পলি এঁটেল? কোন মাটি হবে সেটা? কোন মাটি হবে সেটা? 50% বালি এবং 50% পলি এবং কর্দম কণা যদি থাকে কোনো মাটিতে, তো সে মাটি কি মাটি? দোআঁশ, বেলে এঁটেল দোআঁশ নাকি পলি এঁটেল? সংমিশ্রণ থাকবে 3 প্রকার মাটির: পলি মাটি, কর্দম কণা অর্থাৎ কাদা জাতীয় কণা, এবং বালি বা বেলে মাটি যেটা সেটা। তো আয়শা বলছো 14 ক নাম্বার দোআঁশ মাটি, সাবরিনা বলছো 14 বি নাম্বার বা খ নাম্বার বেলে এঁটেল, দীপ বলছো খ নাম্বার বেলে এঁটেল। বাকিরাও অ্যান্সার করো খুব দ্রুত, কোনটা হবে উত্তর? উত্তর হবে কোন মাটি? উত্তর হবে দোআঁশ মাটি, অর্থাৎ দুই ধরনের আঁশ থাকছে, দেখতে পাচ্ছি আমরা 50% এবং 50%, তো এই দুইটা মিলে কি 100% হচ্ছে, এবং এই টাইপের মাটি কোনটা? এই মাটি হচ্ছে দোআঁশ মাটি, এই মাটিকে বলা হচ্ছে দোআঁশ মাটি। এবার পরের যেই প্রশ্নটি, যে মাটির একক কণার পারস্পরিক অনুপাত দ্বারা সৃষ্ট স্থূলতা সূক্ষ্মতাকে কি বলে? মাটির একক কণার যেই পারস্পরিক অনুপাত দ্বারা সৃষ্ট স্থূলতা বলতে যেই মোটা দানা, সেটা বোঝানো হচ্ছে সূক্ষ্ম দানা, সেটাকে বলা হচ্ছে সূক্ষ্মতা। তো এই যে সূক্ষ্মতা, মোটা কিংবা সূক্ষ্ম বা চিকন, এর মধ্যে এই যে অনুপাত, এই অনুপাতটাকে কি বলা হচ্ছে? মোটা দানা এবং সূক্ষ্ম দানার মধ্যে যে অনুপাত, এই অনুপাতকে কি বলা হচ্ছে? 15 নম্বর প্রশ্নের উত্তর কোনটা হবে? 15 নম্বর প্রশ্নের উত্তর কোনটা হবে? দীপ বলছো 15 ঘ, রিবন, গঠন, সংযুক্তি নাকি বুনট? কোনটা হবে উত্তর? ক, খ নাকি ঘ নম্বর? আয়েশা বলছো ঘ নম্বর, শিওর না তো? দুইটা মনে হচ্ছে। আচ্ছা, বন্যা আর সাবিনা বলছে 15 ডি। উত্তর হবে কোনটা? উত্তর হবে বুনট। তো মাটির বুনট কাকে বলা হচ্ছে? যে মাটির একক কণার পারস্পরিক অনুপাত দ্বারা সৃষ্ট স্থূলতা এবং সূক্ষ্মতাকে মাটির বুনট বলা হচ্ছে। অর্থাৎ মাটির ভিতরে যে কণাগুলো আছে, এই কণাগুলোর স্থূলতা এবং সূক্ষ্মতা, এই দুইটার যে অনুপাত, এই অনুপাতটাকে বলা হচ্ছে মাটির বুনট। তো এটা একটা সংখ্যাটা আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, তো কারণ পরীক্ষায় ক নাম্বার এটা আসতেই পারে। এবার দেখি 16 নম্বর প্রশ্ন, যে মাটির কোন কণা সবচেয়ে সূক্ষ্ম? অর্থাৎ এর মধ্যে কোন মাটির কণা সবচেয়ে সূক্ষ্ম? পলি মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি নাকি কর্দম কণা? তো আমরা যদি একটা চিত্র কল্পনা করি, এটা একটা ধরলাম একটা নমুনা, আর এটা হচ্ছে মাটির কণাগুলো, এভাবে মাটির কণা। তো কিছু কণা দেখা যাবে যে অনেক বড় বড়, আবার কিছু কণা দেখা যাবে এইভাবে সূক্ষ্ম, এইভাবে সূক্ষ্ম। তো এর মাধ্যমে কিন্তু যে মাটির পানির ধারণ ক্ষমতা, সেটা কিন্তু নির্দেশ করে, কারণ দেখা যাবে এই যে গ্যাপ যদি বেশি থাকে একটা কণার থেকে একটা কণার মাঝখানে, তো এই মাটির কিন্তু পানি ধারণ ক্ষমতা কী হবে? কম হবে, কারণ ওই গ্যাপের মধ্যে দিয়ে পানি সব নিচে চলে যাবে। আর যদি কোনো মাটিতে এই যে এরকম কম গ্যাপ থাকে, তো এই মাটির পানি ধারণ ক্ষমতা কিন্তু অনেক বেশি হবে, কারণ এই গ্যাপগুলো দিয়ে পানি যেতে যেতে কিন্তু অনেক সময় লাগবে। এই জন্য দেখা যাবে যে পানি ধারণ ক্ষমতা বেশি থাকবে। তাহলে এর মধ্যে উত্তর কোনটা হবে? 16 নম্বর প্রশ্ন। 16 বলছো সি নাম্বার, আর লিখন বলছো বি নাম্বার। আর সাবরিনা বলছো সি নাম্বার। বাকিরা উত্তর করো। বন্যা বলছো ঘ নাম্বার। উত্তর কোনটা হবে? তো এই কণার যেই অনুপাত, এই অনুপাতটাকেই বলা হচ্ছে মাটির যেই বুনট, সেটা। উত্তর কোনটা হবে? উত্তর হবে ঘ নাম্বার, কর্দম কণা, সূক্ষ্ম বা যেটা সেটা। এবং তোমার
মাটির কোন কণা সবচেয়ে সূক্ষ্ম? এখানে উত্তর হবে খ নম্বর বেলে মাটি, কারণ সূক্ষ্ম বলতে চিকন বলা বোঝানো হচ্ছে। তো এই যে বেলে মাটির কণার ক্ষেত্রে কি প্রত্যেকটা কণা থেকে প্রত্যেকটা কণার যে দূরত্ব এটা কিন্তু অনেক বেশি, দূরত্ব অনেক বেশি, যার কারণে বেলে মাটি কিন্তু পানি যে ধারণ ক্ষমতা এটা কিন্তু একদমই কম এবং এই কণাগুলো খুবই সূক্ষ্ম। আর অন্যদিকে যে কর্দম কণা, এই কর্দম কণার ক্ষেত্রে কী হবে, কর্দম কণার যেই দানাগুলো আছে বা যেই মাটির বুনোটা আছে এটা কিন্তু অনেক বড় বড় এবং একটা থেকে আর একটা কণার দূরত্ব কিন্তু কম, যার কারণে পানি যে ধারণ ক্ষমতা এটাও কিন্তু এই মাটির বেশি। দেখুন উত্তর কোনটা হবে, উত্তর হবে খ নম্বর বেলে মাটি। পরের যে প্রশ্নটি, যে মালচিংয়ের মাধ্যমে মাটির কি নিয়ন্ত্রণ করা হয়? তাপমাত্রা, পুষ্টি সরবরাহ, আর্দ্রতা নাকি বায়ু চলাচল? উত্তর কোনটা হবে? মালচিংয়ের মাধ্যমে কোনটা নিয়ন্ত্রণ করা হচ্ছে? মালচিংয়ের মাধ্যমে মাটির কি নিয়ন্ত্রণ করা হয়? মালচিংয়ের মাধ্যমে মাটির কি নিয়ন্ত্রণ করা হয়? মালচিং আমরা একটু আগে জেনেছি বিগত ক্লাসে, যে মালচিং কি, যে আমরা মাটির যখন আর্দ্রতা বা এই জাতীয় যে বিষয়গুলো আছে এগুলো যখন নিয়ন্ত্রণ করব, তখন নিয়ন্ত্রণ করার জন্য যেই বিভিন্ন ধরনের পাতা বা আবরণ দিয়ে যে মাটিকে ঢেকে দেওয়া, এই ঢেকে দেওয়া হচ্ছে মালচিং। তো এক্ষেত্রে কী নিয়ন্ত্রণ করি আমরা, যে মাটির আর্দ্রতা বা মাটির যে ভেজা ভাব এটা যেন দীর্ঘস্থায়ী থাকে, তো এটা যদি খুব দ্রুত শুকিয়ে না যায় এই কারণে কিন্তু আমরা মালচিং করে থাকি। তাহলে এখানে উত্তর হবে গ নাম্বার। এবার পরের যে প্রশ্নটি আছে, যে ভূমিক্ষয় রোধ করা যায় কিভাবে? ভূমিক্ষয় রোধ করা যায় কিভাবে? আগাছা দমনের মাধ্যমে, রাসায়নিক সার ব্যবহার করে, ফসল ব্যবস্থাপনা অবলম্বন করে, পাহাড়ের ঢাল কেটে। কোনটার মাধ্যমে আমরা ভূমিক্ষয় রোধ করতে পারবো? ভূমিক্ষয় রোধ করতে পারবো কোনটার মাধ্যমে? এখানে 17 নম্বর 18 নম্বরের জন্য উত্তর করো আমরা সবাই। কোনটা হবে উত্তর? 17 নম্বরে সি ঠিক আছে, তোমাদের উত্তর লিখন বন্যা সাবরিনা। এবার 18 নম্বরের উত্তর করো। ভূমিক্ষয় রোধ করা যায় কিভাবে? আগাছা দমনের মাধ্যমে, রাসায়নিক সার ব্যবহার করে, ফসল ব্যবস্থাপনার অবলম্বন করে, নাকি পাহাড়ের ঢাল কেটে? 18 গ বলছো বন্যা, আয়সা বলছো ক নাম্বার, আচ্ছা আগাছা দমনের মাধ্যমে, আর দ্বীপ বলছো ফসল ব্যবস্থাপনা অবলম্বন করে। তবে উত্তর কোনটা হবে? রুহি বলছো গ নাম্বার, 18 গ নাম্বার। এই দেখো আগাছা আমি দমন করি, এখন ফসলের ভূমিক্ষয় হয় কিভাবে? যখন তুমি স্বাভাবিকভাবে একটা গাছ রোপণ করেছো, করার পরে গাছটা যখন তুলে ফেললে, তো তার সাথে কি মাটি উঠলো না? মাটি ওঠার ফলে কি হলো? ভূমিক্ষয় হলো। তারপরে রাসায়নিক সার ব্যবহার করে, এখন রাসায়নিক সার ব্যবহার করে কীভাবে মাটির ক্ষয় রোধ করবে? তো এটা কিন্তু উত্তর হবে, উত্তর হবে না। আরেকটা কি, পাহাড়ের ঢাল কেটে। পাহাড়ের ঢাল কাটলাম, তার মানেই তো আমি পাহাড় থেকে মাটি অন্যত্র সরিয়ে নিলাম, এর ফলে কী হলো? ভূমিক্ষয় হলো। আরেকটা কি, ফসল ব্যবস্থাপনা, অর্থাৎ ফসলের ব্যবস্থাপনা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেই ফসলগুলো ভূমি শিকড়গুলো বেশ বিস্তৃত হয়, পাশাপাশি একই জমিতে বারবার একই ফসল চাষ না করে ভিন্ন ভিন্ন ফসল চাষ করা, এই সব কিছু করার মাধ্যমে কিন্তু আমাদের যেই ইয়েগুলো আছে, আমাদের ভূমি ক্ষয় রোধ করা যায়, এসব কিছু কিন্তু আমরা করতে পারি। সেক্ষেত্রে উত্তর হবে কোনটা? উত্তর হবে ফসল ব্যবস্থাপনার অবলম্বন করে। পরের প্রশ্ন, মাটির আর্দ্রতা সংরক্ষণের কৃত্রিম পদ্ধতিকে কি বলা হয়? মাটির আর্দ্রতা সংরক্ষণের কৃত্রিম পদ্ধতি, সেচ, মালচিং, নিকাশ নাকি মৃত্তিকা সংরক্ষণ? মৃত্তিকা সংরক্ষণ। এই প্রশ্নের উত্তর আশা করি আর কেউ বেগ পেতে হবে না। মালচিং কিন্তু বেশ একটা রিলিভেন্ট টপিক, এখান থেকে এমসিকিউ আসে প্লাস তোমার এটাও আসে, ক নাম্বারেও আসে। আবার অনেক সময় দেখা যায় যে উদ্দীপকে দেওয়া থাকে যে এইভাবে আর্দ্রতা সংরক্ষণ করা হচ্ছে, তখন বলা হয় যে এই প্রক্রিয়াটা ব্যাখ্যা করো, বা খ নম্বর বা গ নম্বরে কিন্তু আসে। তো এই টপিকটা কিন্তু একদমই মিস করার মতো না। সবাই মালচিং কাকে বলে এবং এর কার্যাবলী কীভাবে করা হয়, গুরুত্ব কী, এটা একদম মনে রাখতে হবে। তো উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে খ নম্বর, মালচিং। পরের প্রশ্ন, সেচের পানি কার্যকারিতা বৃদ্ধি করা যায়, অর্থাৎ সেচের যে পানির কার্যকারিতা আমরা কীভাবে বৃদ্ধি করতে পারি? দিনে 2 বার সেচ দিয়ে, আগাছা দমন করে, সময় মতো সেচ দিয়ে, নাকি সকালবেলা সেচ দিয়ে? কোনভাবে কার্যকারিতা বৃদ্ধি করা যায়? কোনভাবে কার্যকারিতা বৃদ্ধি করা যায়? 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন উত্তর কোনটা হবে? নম্বর প্রশ্নের উত্তর কি হবে? দিনে 2 বার সেচ দিয়ে, আগাছা দমন করে, সময় মতো সেচ দিয়ে, নাকি সকালবেলা সেচ দিয়ে? উত্তর হবে গ নাম্বার, সময় মতো সেচ দিয়ে। অর্থাৎ
একজন কৃষক কিন্তু যখন তিনি অভিজ্ঞ হয়ে যাবেন জমি চাষের ব্যাপারে, তখন কিন্তু তিনি জমিতে গেলেই বুঝতে পারবেন যে জমির পানি সেচ প্রয়োজন কি প্রয়োজন না। এখন আমার জমিতে আর্দ্রতা আছে, অর্থাৎ ভেজা ভেজা ভাব আছে, তো তখন কিন্তু আমার সেচ দেওয়ার প্রয়োজন নেই। তো যখন আমার জমিতে পানি একদম থাকবে না, অর্থাৎ যেই মাটি আমি যদি হাতে নিলে একদম বুঝতে পারবো যে এই মাটিতে সেচ দেওয়া প্রয়োজন, তখন আমি সেচ দিচ্ছি। তো এই একটা সেচ ব্যবস্থাপনা সিস্টেম, যে কখন সেচ দিতে হবে, উপযোগ মানে কখন মাটির সেচ পানি প্রয়োজন, এই বিষয়টা বুঝে যখন আমি সেচ দিব, তখন কী হবে, পানি সাশ্রয় হবে এবং কার্যকারিতা বৃদ্ধি পাবে। অনেক ক্ষেত্রে যখন দেখা যাবে যে মাটির আর্দ্রতা বেশি থাকবে, তখন কিন্তু মাটি নতুন করে আর পানি শোষণ করবে না, তখন কী হবে, ফসলের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হবে, কারণ ওই পানিগুলো আর মাটি শোষণ করছে না, যার ফলে মাটির নিচে যাচ্ছে না। তো এই জলাবদ্ধতার ফলে কী হবে, ফসলের যে শিকড়ে পচন ধরবে এবং আলটিমেটলি যে লসের সম্মুখীন হবে যে চাষ করছেন তিনি। তো এই ক্ষেত্রে কার্যকারিতা বৃদ্ধির জন্য কী দরকার, আমাদের সময়মতো সেচ প্রদান করা দরকার। তো এটা গেল এর উত্তর। এবার 21 নম্বর প্রশ্ন, যে পানি সেচের সবচেয়ে সাশ্রয়ী ও সহজ পদ্ধতি কোনটি? সবচেয়ে সহজ পদ্ধতি, দেখো এখানে কয়েকটা পদ্ধতি আছে, AWD, ফোয়ারা, নালা নাকি বৃত্তাকার, কোনটা সবচেয়ে সাশ্রয়ী এবং সহজ পদ্ধতি কোনটা? 21 নম্বর প্রশ্ন সবচেয়ে সহজ এবং সাশ্রয়ী পদ্ধতি AWD, ফোয়ারা নাকি নালা নাকি বৃত্তাকার, কোনটা হবে উত্তর? হ্যাঁ, আমাদের আর ক্লাসের আর খুবই অল্প সময় আছে, কিছুক্ষণের মধ্যে আমাদের প্রশ্নেরও আমরা শেষের পর্যায়ে, দ্রুতই ক্লাস শেষ করবো। তোমরা দ্রুত এই প্রশ্নগুলোর অ্যান্সার দিলেই কিন্তু ক্লাস শেষ হয়ে যাবে। তো আরেকটু ধৈর্য সহকারে ক্লাসটা করো। 21 গ, নালা। 21 গ, এখানে দেখো AWD একটা কি আধুনিক পদ্ধতি, কিন্তু এই পদ্ধতি কিন্তু সাশ্রয়ী কিন্তু সহজ না, কারণ দেখা যাবে যে পাইপ ইনস্টল করা লাগে জমির মধ্যে, এটা কিন্তু খুব ব্যয়বহুল। ফোয়ারাটা আমরা একদম চিত্রে দেখছিলাম যে এই যে এভাবে পানি ছিটিয়ে চারিপাশে পড়ে, দেখাচ্ছে, কিন্তু এটাও কিন্তু ব্যয়বহুল। আর একটা হচ্ছে বৃত্তাকার। তো বৃত্তাকার আমরা যদি আম চাষ দেখে থাকি, তো দেখা যায় যে আম গাছে যখন আমের মৌসুম হচ্ছে, তখন এটা গাছ ধরলাম, চারিপাশে কিন্তু বৃত্ত আকারে নালা কাটা হয় এবং সেখানে কিন্তু পানি সেচ দেওয়া হয়। তো এটাকে বলা হচ্ছে বৃত্তাকার। আর নালা, যেটা সচরাচর করা হচ্ছে, যে কৃষকের জমি চারিপাশে নালা তৈরি করা হচ্ছে এবং সেখানে সেচ দেওয়া হচ্ছে, তো এটা হচ্ছে নালা সেচ পদ্ধতি। তো এটা হচ্ছে গ নাম্বার। তো এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং সাশ্রয়ী পদ্ধতি। এবার পরের যে প্রশ্ন, কোন সেচ পদ্ধতিতে ভূমিক্ষয় বেশি হয়? ফোয়ারা, প্লাবন, বৃত্তাকার নাকি ড্রিপ সেচ, কোনটাতে ভূমিক্ষয় সবচেয়ে বেশি হয়? 22 নম্বর প্রশ্ন, কোনটাতে ভূমিক্ষয় সবচেয়ে বেশি হয়? একদম লাস্ট প্রশ্ন এটা আমাদের, এটা করার পরে আমরা আমাদের ক্লাসটি শেষ করব। তো এটার উত্তর বলো সবাই, কোনটা হবে? 22 নম্বর প্রশ্নের জন্য উত্তর কোনটি হবে? সবচেয়ে ভূমিক্ষয় বেশি হয় কোন পদ্ধতির শেষে? বাইশের ক নাম্বার বলছো দীপ, আয়সা বলছো বি নাম্বার, বন্যা বলছো ঘ না, বন্যা ঘ নাম্বার হবে না উত্তর। ড্রিপ সেচ বলতে ফোটা ফোটা সেচ পদ্ধতি, প্রত্যেকটা গাছের পরে একটা করে নল থাকবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে এক এক ফোঁটা করে পড়বে, এটা হচ্ছে ড্রিপ সেচ পদ্ধতি এবং এটা অনেক ব্যয়বহুল এবং আমাদের দেশে সাধারণত এই ধরনের সেচ পদ্ধতি দেখাই যায় না, উন্নত অনেক দেশে দেখা যেতে পারে। আরেকটা কি বৃত্তাকার সেচ, যেটা আমি বললাম একটু আগে, ফোয়ারা যেটা তোমরা চিনো। আরেকটা হচ্ছে প্লাবনটা বলতে একটা জমির পুরো ভাসিয়ে দেওয়া পানিতে, অর্থাৎ পানি ভাসিয়ে দিয়ে একদম পুরো জমিটিকে ভিজিয়ে ফেলা, এটা হচ্ছে প্লাবন সেচ পদ্ধতি। আর এই পদ্ধতিতে পানির যে অপচয় এটা কিন্তু অনেক বেশি হয়, পাশাপাশি যেই ভূমিক্ষয় এটাও কিন্তু বেশি হয়, কারণ দেখা যায় যে ওই পানিতে ভেসে ভেসে চলে যায় সব মাটিগুলো। তো এই ছিল আমাদের যেই ক্লাস, এটাতে আমাদের প্রশ্ন প্রায় শেষ পর্যায়ে। আশা করছি তোমরা ক্লাসগুলো সব কিছু বুঝতে পেরেছো এবং কোন কোন বিষয়ে পড়তে হবে সেগুলো তোমরা বুঝতে পেরেছো।